আমার বিয়ে নিয়ে ইদানিং খুব মাতামাতি চলছে। এই বাড়ির যে আরো দুটো মেয়ে আছে অবিবাহিত, আমি চাই তাদের বিয়ে আগে দেওয়া হোক। জিমিনেরটা পরে হলেও চলবে, আমারটাও আরো কয়েক বছর পর। আপাতত তে আর জিসোকে দিয়ে বিয়ে দেওয়া হোক। বাড়ির সকল মানুষের সামনে চাঙ্কুক কথাটি নির্দ্বিধায় বলে দিল। তে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, আর জিসো তো বড় সড়ো ঢোক গেলে। আরেম তো খুব মনোযোগ দিয়ে চাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। সে কিছুটা চমকে গেলেন। মিসেস চিনো তের দিকে তাকিয়ে আবারও দৃষ্টি সরিয়ে ফেলে। খুব মজা পাচ্ছেন তিনি, তবে চাঙ্কুক যে একেবারে সবার সামনে এসব বলবে সেটা অজানা ছিল। ইয়ঞ্জন ভ্রুকুচকে তের দিকে একবার তাকিয়ে চাঙ্কুককে প্রশ্ন করল, কি সব বলছিস বাবা? চাঙ্কুক ঘাড় বাঁকিয়ে একবার প্রেয়সীর পানে যায়, পরক্ষণে কেউ বুঝে ওঠার আগে আবারও সোজা হয়। তোমার আদরের মেয়েতেই, আমি কাকে বিয়ে করবো না করবো সেটা নিয়ে তার মাথা ব্যথা। এগুলো এক প্রকার রোগের মধ্যে পড়ে। তারা এখন গোয়েন্দা বাহিনী লাগিয়েছে। এই মেয়েকে বেশি দিন রাখতে পারবে না ছোট মা, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। তে লজ্জায় মাথা নিচু করে ফেলে। ইস, কার আশকারে এমন কাজ করেছে? এই চিসুর জন্য প্রত্যেক পদে পদে অপমানিত হওয়া লাগে। তে ঘাড় উঁচিয়ে জিসুর দিকে তাকাই, প্রায় জড়সড় অবস্থা তার। এই মুহূর্তে জিসুর নাম বলে দিলে জিসু খুবই বকা শুনবে, তাই আর তে কিছুই বলল না। চাঙ্কুক এবার জিসুর সামনে এসে দাঁড়ালো। এই যে আরেকজন, সে এসবের মাস্টার, আর এটা অ্যাসিস্ট্যান্ট। পরীক্ষা তো দিলে, ভালো মার্কস আনতে পারবে। সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকলে পড়াশোনা বুঝি ঘোড়ার গাড়ির মতো দৌড়াবে, তাই না? ইয়ঞ্জন নিশ্চুপ হয়ে আছে। যা বুঝেছে জিসুর আশকারা পেয়ে এমন করছে তে, কিন্তু এই তো কয়েকদিন আগেই থাপ্পড় মেরেছিল। এই মেয়ে এখনই ভুলে গিয়েছে সব, মানুষ হলো না আর। ইয়ঞ্জন আর কিছু বলতে ইচ্ছা করলো না, শুধু চুপচাপ শুনে গেল সবকিছু। তবে বদ হজমের ব্যাপারটা আছে না, সেটা হচ্ছে আজ কিছু বলাই লাগবে তেকে, না হলে তে পরবর্তীতে আরো খারাপ কাজ করার সাহস পাবে। অন্যদিকে লিসাও দিয়ে গেল তার মেয়ের দিকে। সে মুখ খুলছে কিছু বলার জন্য, তার আগে চাঙ্কুক ইশারা করে তাকে চুপ থাকার জন্য। আস্তে করে মুখটা কানের কাছে নিয়ে বলে, বকা দিও না মেজমা, আমি তো বলেছি, আশা করছি ঠিক হয়ে যাবে, না হলে আমি আছি। লিসা চাঙ্কুকের কথায় ভরসা পায়, সেখান থেকে সরে আসে। আরেম সাহেব আর পাত্তা দিল না এসবের। এদিকে জিহুক তো তার বোনের হাত চেপে দাঁড়িয়ে আছে, স্পষ্ট মুখে ভাসমান ভীষণ লজ্জা প্লাস কষ্ট পেয়েছে। সেখান থেকে উঠে তার রুমে চলে আসে। ইয়ঞ্জনও তের পেছন পেছন যায়। চাঙ্কুক একদম ঠিক ধরেছে, এখন ইয়ঞ্জন গিয়ে ইচ্ছা মতো বকবে তেকে। এখন তার প্রেয়সীকে কিভাবে বাঁচাবে? কিছু একটা ভেবে চাঙ্কুক উচ্চস্বরে ইয়ঞ্জনের উদ্দেশ্য করে বলে, ছোট মা যেও না, কথা আছে তোমার সাথে, এখানে আসো। ইয়ঞ্জন থেমে যায়, আবার আগের জায়গায় এসে দাঁড়ায়। এদিকে জিসু দৌড়ায় সেখান থেকে। কার সাহেব একবার সেদিকে তাকিয়ে বলে ওঠে, ভাই কি কারণে আমাদের এত তাড়াহুড়ো করে নিচে নামতে বললে? কোনো বিশেষ কিছু কি? আরে সোফায় হেলান দিয়ে বসে। কাল তার ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিকী। মৃত্যুর যন্ত্রণা একদিনে পায়নি তার ছোট ভাই, ধীরে ধীরে অসুখে কষ্ট পেয়ে শেষ হয়ে গিয়েছে। প্রতি বছর সুবিন সাহেবের জন্য বড় করে অনুষ্ঠান পড়ানো হয়। এবারও ইচ্ছা হচ্ছে সেরকমটাই করার। থমথমে স্বরে আরেম সাহেব বলে, সুবিনের মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর যেটা করি সেটাও এবারও করব। আমার সব ভাবা হয়ে গিয়েছে। কাল সকল যাবতীয় জিনিসপত্র বাসায় চলে আসবে, আর রইলে মানুষের দাওয়াত, সেটাও দিয়ে এসেছি। জাঙ্কুকও আমাকে হেল্প করেছে। যাই হোক, এখন আমার সবার সাহায্যের প্রয়োজন। ইয়ঞ্জন, তোমার বাবার বাসা থেকে কাউকে আসতে বলো। মিসেস আয়ু নীরবে চোখের পানি মুছে নেয়। তার ছেলের মৃত্যু যেন এখনো চোখের সামনে ভাসছে। মায়ের আগে চলে গেল। চাঙ্কুক মন শক্ত করে উঠে ইয়ঞ্জনের পাশে দাঁড়ায়, জড়িয়ে ধরে কান্নারত ইয়ঞ্জনকে। ছোট মা, তুমি কাঁদলে আমার একটু ভালো লাগে না। কেন কাঁদছো বলো তো? আমি তেয়ার জিহককে এতদিন কিভাবে সামলিয়েছি আমি জানি। শুধু দিনের পর দিন তের সামনে নিজেকে শক্ত করে রেখেছি। জিহক তো অবুঝ, কিন্তু তে, সে তো সব বুঝে। আজ আবার শূন্যতা মেয়েটাকে পুড়িয়ে মারছে। আমি মা হয়ে কিভাবে সহ্য করি বল? আমি আছি ছোট মা, কিছু হবে না। তুমি শুধু কেঁদো না, তাহলেই হবে।
জিসা দুগালে হাত দিয়ে তের দিকে তাকিয়ে আছে। তেকে একের পর এক কথা জিজ্ঞেস করছে, কিন্তু তে চুপ করে আছে। অপমান শুনে এমন কোমায় চলে গিয়েছে যে কথাই বলছে না। জিসা তার কণ্ঠস্বর উঁচু করে বলল, কি রে তে, তুই কি বাংলাদেশে আছিস নাকি হারিয়ে গিয়েছিস কোথাও? আমার কথা কি শুনতে পাচ্ছিস না? জিসার কথায় তে বিরক্তর শব্দ করে। একে তো এসেছে, তার উপর বকবক করেই চলেছে। এই মেয়ে কখনো শুধরাবার নয়, আর সেটার চেষ্টাও করে না। প্রতিবার তার জন্য তে ফাঁসবে। তোকে যে এখন আমার এই রুমে ঢুকতে দিয়েছি সেটা তোর 10 কপালের ভাগ্য। যদি আর একটা কথাও বলিস তাহলে কিন্তু আমি বের করে দিব রুম থেকে। তুই আমার সাথে কথা বলিস না, এটাই ভালো হবে। ওহো, একটা কথা বলতে ভুলে গিয়েছি। জাঙ্কুক ভাই না আমায় তখন সে মধু মিশ্রিত স্বরে বলেছে, কেঁদো না। তুই কি ভাবছিস আমি মিথ্যা বলেছি? একটু মিথ্যা বলিনি। সে আমাকে এই কথা বলেছেন। আমি তো শুনে হতবাক। আমি বুঝি না, প্রথমে অপমান করে এরপর আবার সরিও বলে। যাই হোক, বাদ দে তুই। আর তোর সম্পর্কিত কোনো বিষয় আমায় টানবি না। এই শেষবারের মতো ক্ষমা করে দিলাম। যদিও তুই আমার কাছে ক্ষমা চাসনি, বিশেষ করে জাঙ্কুক ভাইয়ের বিষয়ে আমাকে মোটেও টানবি না। জিসু হেসে মাথা দোলাই। তেকে অবশ্যই আবারও তার এসব কাজে নিয়ে যাবে। মূলত তে ছাড়া সে অচল। সকাল থেকেই দরজা শুরু হয়ে গিয়েছে তো অনুষ্ঠানের। মিসেস জিন আর মিসেস লিসা ঘরের দিকটা সামলাচ্ছেন। ইয়জনকে ডাকা হয়নি, বাইরের দিকটা কাই আর আরেন মিলেই সামলে নিয়েছে। তে সকালবেলা খেতে চায়নি, কিন্তু জিসু এক প্রকার জোর করে খাইয়ে দিয়েছে। সেই শেষ রাতে ঘুম ভেঙেছে, আর ঘুম আসেনি তার। তীব্র মাথার যন্ত্রণায় সবকিছু বিরক্ত লাগছে। তারপরও তার বাবার জন্য সে যে কতক্ষণ ধরে কাঁদা শুরু করেছে। যেহেতু তার মায়ের কাছে না গিয়ে বোনের কাছে রয়েছে। জিসুর কোলে মাথা রেখে শুয়ে আছে। হঠাৎ লিসার ডাক পড়ে বাহিরে। জিসু দ্রুত পায়ে হেঁটে রুম থেকে বেরিয়ে যায়। জিসু, তে কি করছে এখন? ও কাঁদছে। আমি কতবার মানা করেছি কাঁদতে না, তাও শোনেনি। আচ্ছা, তুই ওর সাথে থাকিস, আর এই শরবতগুলো নিয়ে তোর বাবাকে আর বড় বাবাকে দিয়ে আস। মাথা নাড়িয়ে জিসু বের হয়ে যায়। মাঝপথে ইউনুর সাথে ধাক্কা খায়। এই ইউনুকে মোটে পছন্দ না জিসুর। রাগে কটমট করে ইউনুর দিকে তাকায়। ভাই, তুই কি চোখে দেখতে পাসনি? তোর এই মোটা শরীরের সাথে লেগে শরবতগুলো একটু একটু পড়ে গেল। এখন কি হবে? মা বকবে না এখন আমাকে? আবার এখনো দাঁড়িয়ে আছিস সামনে? সর এখান থেকে। বড় ভাইকে সম্মান করতে জানিস না? আর তোর থেকে তো সব আশাও করে না। তুই কি চোখে হাত দিয়ে হেঁটেছিস নাকি? জিসু কথা না শুনেই বাইরে চলে গেল সবাইকে শরবত দিতে। সবাইকে শরবত দিয়ে জাঙ্কুককে খুঁজছিল শরবত দেওয়ার জন্য, কিন্তু তাকে দেখলো না। হঠাৎ নজর যায় বাগানের শেষ প্রান্তে জাঙ্কুক দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে। জিসু দ্রুত পায়ে সেখানে চলে গেল। জাঙ্কুকের সামনে দাঁড়াতেই কান থেকে মোবাইল নামিয়ে ফেললো জাঙ্কুক। কি? মা আপনাদেরকে শরবত দিতে বলেছে। এই নিন ভাইয়া। খাবো না আমি, নিয়ে যাও। জিসু কিছু না বলে চলে যায়। রোদের মধ্যে দাঁড়িয়ে চোখ মুখ লাল হয়ে আছে জাঙ্কুকের। ভ্রু কোঁচকানো, কপালের আশেপাশে ঘাম ঝরছে। জিসু একটুখানি এগিয়ে যেতেই জাঙ্কুক জিসুকে ডাক দেয়। তোমার সাথের জন কোথায়? ও রুমে। খেয়েছে কিছু? খেতে চায়নি, পরে আমি জোর করে খাইয়ে দিয়েছি। এখনো কাঁদছে? জি ভাইয়া। ঠোঁট কামড়ে ধরে জাঙ্কুক কিছু একটা ভাবলো। রুমে আপাতত কেউ আছে? ভাইয়া যে হোক আছে, আসার সময় দেখেছিলাম। জাঙ্কুক এবার হাঁটা শুরু করলো। নিজের রুমে সোফার উপরে হাঁটু গুজে সোফায় মাথা দিয়ে চুপচাপ বসে আছে তেই। যে হোক ওয়াশরুমে গিয়েছে। জাঙ্কুক তখনই রুমে আসে। দেখে এভাবে দেখে বুকটা ধুকপুক করে ওঠে। হাত সজ্জন মেয়েটি কিভাবে মনমরা হয়ে বসে আছে। জাঙ্কুক এবার কঠিন শক্তপোক্ত স্বরে বলে, কি হয়েছে? এভাবে বসে আছো কেন? ওঠো, বাইরে আসবে। তাই জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয়। এমন মানুষের দিকে তাকানোর ইচ্ছে নেই যে কিনা কথায় কথায় অপমান করে। জাঙ্কুকের প্রশ্নের উত্তর দেওয়ার মোটেও ইচ্ছে নেই। এদিকে জিসু ওদের রুমে আসে। এসে নীরব দর্শকের মতো চেয়ে আছে ওদের দিকে। কথা বলেছি, শোনোনি? নাকি আমার কথাকে গুরুত্ব দিচ্ছ না? কোনটা? আমি বাইরে যাব না। মেজাজ খারাপ হয় জাঙ্কুকের। এত অবাধ্য দেখে কখনো দেখেনি সে। হাঁটু বেড়ে জাঙ্কুকদের সামনে বসে। এদিকে জিসার চোখ তো বড় বড় হয়ে এসেছে।
একবার মাথা নিচু করে জাঙ্কুক বড় বড় নিঃশ্বাস টানে, তে থমথম খেয়ে যায়। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে দূরে সরে যায় তে। শোনো, তিনি চলে গিয়েছেন, তার জন্য হাজার কষ্ট পেলেও তিনি ফিরে আসবেন না। তার থেকে বেটার তুমি দোয়া করো। এখন ওঠো, বাইরে চলো। আপনারা তো শুধু সান্ত্বনা দিতে পারবেন, কষ্ট অনুভব করতে পারেন। আসলে যার শরীর তার ব্যথা, তেমনটি আমার বাবা নেই, আর যার বাবা নেই সেই একমাত্র বুঝে। দয়া করে আপনি এখন রুম থেকে চলে যান। জাঙ্কুক চুপ হয়ে যায়, উঠে দাঁড়ায়। এবার গিয়ে চিনকে ডেকে নিয়ে আসে। মিসেস চিন টেকে জড়িয়ে ধরে বসে আছে। নিঃশ্বাস গাঢ় হয়ে আসে জাঙ্কুকের। এভাবে প্রেয়সীকে দেখতে মোটেও ভালো লাগছে না তার। মনে মনে জাঙ্কুক বলে ওঠে, নারী সত্যি ভয়ঙ্কর। যেখানে হেসেই একটা পুরুষের হৃদয় শান্ত করে দিতে পারে, আবার কেঁদেও সেই পুরুষের হৃদয়ে উত্তাল ঢেউয়ের সৃষ্টি করে দিতে পারে। প্রেয়সীর কান্না সহ্য করা যাচ্ছে না, বুকের পা পাশটায় ভীষণ ভাবে চলছে। এই হৃদয়কে কয়লার মতো পোড়াচ্ছে বারবার।